দেখেছিলেন কি? চারটা দেশের প্রিয়াম্বলের কথা বলেছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ। দেখেছিলেন কেউ? না, দেখার সুযোগ হয় নাই। সরি স্যার, আমি দেখি নাই পার্সোনালি। ওকে। আচ্ছা, যে প্রিয়াম্বল কি এটা, আপনার কি মনে হয় যে প্রিয়াম্বল বলতে কি বোঝায়? প্রিয়েম্বলকে তো নরমালি ঘোষণাপত্র বলে, না না, যতটুকু। প্রিয়াম্বল ঘোষণাপত্র তো ডিক্লারেশন, সরি 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 ডিক্লারেশন জি। প্রিয়েম্বল। প্রস্তাবনা স্যার মনে হয়। যে প্রস্তাবনা তো বাংলা অর্থ। হ্যাঁ মানে স্যার কোন চুক্তি বা এমন কোন চুক্তি করার প্রস্তাবনা, প্রিয়াম্বল এমন কিছু মনে হচ্ছে। প্রস্তাবনা তো প্রিয়াম্বলের বাংলা অর্থ হচ্ছে প্রস্তাবনা। তো প্রস্তাবনাতে কি থাকে, কি থাকে প্রস্তাবনাতে? হ্যাঁ স্যার, বলতে পারছি না অত ভালো মতো। একটা কনস্টিটিউশন কেন ডেভেলপ করা হয়েছে বা বানানো হয়েছিল, কোন একটা কনস্টিটিউশন কেন বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল, সেটার একটা প্রাথমিক বর্ণনা ওখানে থাকে। যেমন বাংলাদেশ কনস্টিটিউশনে সেখানে বলা হচ্ছে যে মানে এখানে বাংলাদেশের জনগণ মানে তারা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেখানে জনগণের কি কি সুযোগ সুবিধা থাকবে সেগুলো তারা ঘোষণা করেছে। সেখানে একটা ভিশন দেওয়া আছে, রাষ্ট্রের ভিশনটা কি হবে এরকম আর কি। যেমন ইউএস এর কনস্টিটিউশনেরও একটা প্রিএম্বল এরকম আছে। আচ্ছা, প্রিয়াম্বল শুধু কনস্টিটিউশনের হয় এরকম না, প্রিয়াম্বল কিন্তু প্রত্যেকটা আইনেরই প্রিয়াম্বল আছে, প্রত্যেকটা আইনেরই প্রিয়াম্বল থাকে। হ্যাঁ, যে প্রিয়াম্বলে সাধারণত অবজেক্টিভস, পারপাস এন্ড ব্যাকগ্রাউন্ড, এই তিনটা জিনিস সাধারণত থাকে প্রিয়াম্বলে। অবজেক্টিভস, পারপাস এন্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা একটু দেখি। আরেকটা বিষয়, আপনারা যখন কনস্টিটিউশনাল ল পড়েছেন তখন কি তো এটা এই বিষয়টা পড়েছেন যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট কিনা, অপারেটিভ পার্ট কিনা? ওয়েদার প্রিয়াম্বল ইজ অ্যান অপারেটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? স্যার না, এটা আমরা যতটুকু মনে পড়ে অপারেটিং পার্ট হিসেবে বলা হয়নি। আমরা একটু দেখি যে প্রিয়াম্বল বলতে কি বোঝায়। এ প্রিয়াম্বল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট ইন এ ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেইন দ্য ডকুমেন্টস ফিলোসফি এন্ড অবজেক্টস। মানে কেন এই ডকুমেন্টটা তৈরি করা হলো, এর পেছনের কারণটা কি, এন্ড অবজেক্টিভস, এবং এর উদ্দেশ্যগুলো কি কি। ইন এ কনস্টিটিউশন ইট প্রেজেন্টস দ্য ইন্টেনশন অফ ইটস ফ্রেমার্স। যেটা আপনি বললেন যে কনস্টিটিউশন তৈরি করার পিছনে কেন এই কনস্টিটিউশন ফ্রেমাররা কেন কনস্টিটিউশনটা তৈরি করলেন, ইন্টেনশনটা এখানে মেনশন করা থাকে। হিস্টরি বিহাইন্ড ইটস ক্রিয়েশন, মানে এর পিছনের ইতিহাসটা কি, এন্ড দ্য কোর ভ্যালুস এন্ড প্রিন্সিপালস অফ দ্য নেশন। যেমন আমরা যখন বাংলাদেশের কনস্টিটিউশন পড়ব, সেখানে দেখুন বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো সেখানে কিন্তু প্রিয়াম্বলই বলা আছে। The preamble basically gives idea of the following things: objects, source of the constitution. সোর্স অফ দ্য কনস্টিটিউশন বলতে যে এই কনস্টিটিউশনের সোর্স কি, জনগণ না অন্য কিছু। আচ্ছা, নাম্বার টু, নেচার অফ দ্য স্টেট, একটা রাষ্ট্র কোন ধরনের রাষ্ট্র, প্রিয়াম্বল পড়লে কিন্তু বোঝা যাবে। নাম্বার থ্রি, স্টেটমেন্ট অফ ইটস অবজেক্টিভস, মানে অবজেক্টিভ সংক্রান্ত বক্তব্য। ডেট অফ ইটস অ্যাডপশন, মানে এটা কখন এডপ্ট করা হলো, কখন থেকে এটা চালু করা হলো, সেটা কিন্তু মেনশন করা থাকে। বাংলাদেশের কনস্টিটিউশন পড়লে সেটা, কনস্টিটিউশন প্রিয়াম্বল পড়লে আমরা সেটা বুঝতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি প্রিয়াম্বলের যে প্রিয়াম্বল সম্পর্কে ধারণা। আচ্ছা, এবার আমরা দেখি প্রিয়াম্বল অপারেটিভ পার্ট কিনা, ওয়েদার প্রিয়াম্বল ইজ অ্যান অপারেটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অপারেটিভ পার্ট বলতে কি বোঝায়, যে কনস্টিটিউশনের মূল যে অংশ রয়েছে সে মূল অংশের মধ্যে পড়ে কিনা, প্রিয়াম্বলটা কনস্টিটিউশনের মূল অংশের মধ্যে পড়ে কিনা। কনস্টিটিউশনাল ফেব্রিক, যদি কোন একটা কনস্টিটিউশনে প্রিয়াম্বল না থাকে অথবা কোনো আইনে যদি প্রিয়াম্বল না থাকে, তাহলে কনস্টিটিউশনের যে মূল বিষয়, মূল গোল রয়েছে, অথবা অন্যান্য আইনের যে মূল গোল রয়েছে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় না। তার মানে হচ্ছে প্রিয়াম্বল না থাকলেও একটা আইন কিন্তু কার্যকর করা যাচ্ছে, অথবা একটা কনস্টিটিউশন কার্যকর করা যাচ্ছে।
প্রিয়াম্বল না থাকলেও কার্যকর করা যাচ্ছে। নাম্বার 2, ইট ইজ নট অলওয়েজ কম্পালসারি টু হ্যাভ এ প্রিয়াম্বল। সব সময় কিন্তু সব কনস্টিটিউশনে কিন্তু প্রিয়াম্বল থাকে না। যেমন সর্বপ্রথম ইউএসএ তে 1787 সালে সর্বপ্রথম কনস্টিটিউশনে প্রিয়াম্বল যুক্ত করা হয়েছে। এর আগে কিন্তু কোনো কনস্টিটিউশনে প্রিয়াম্বল ছিল না। কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা শুরু হয়েছে 1787 সাল থেকে। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশ, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বেসিক্যালি রেগুলেটেড হতো যে ইউকে কতগুলো ল করে দিত, সেই ল এর ভিত্তিতে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গুলো রেগুলেট হতো। সেখানে 1935 সালে ইন্ডিয়ান অ্যাক্ট নামে একটা আইন তৈরি হয়েছিল, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে বিবেচিত হতো। সেখানে কিন্তু কোনো প্রিয়াম্বল ছিল না। তার মানে হচ্ছে প্রিয়াম্বল না থাকলেও কিন্তু একটা সংবিধান অথবা একটা আইন কার্যকর করা যাচ্ছে। সুতরাং প্রিয়াম্বলের প্রয়োজনীয়তা নাই, সুতরাং প্রিয়াম্বল অপারেটিভ পার্ট না। নাম্বার 3, it is not enacted in the same way as substantive part of the constitution is enacted. একটা কনস্টিটিউশনের যে সাবস্টেন্টিভ পার্ট রয়েছে সেগুলো যেইভাবে তৈরি করা হয়, সেটা কনস্টিটিউশনের প্রিয়াম্বল কিন্তু সেভাবে হচ্ছে না। যেমন আমরা যদি দেখি বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সাবস্টেন্টিভ পার্টগুলো তৈরি করার ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে কনস্টিটিউশনাল ডিবেট ছিল, ডিবেটের মাধ্যমে হা ভোট না ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়, তারপরে কিন্তু কনস্টিটিউশনটা কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনটা সর্বশেষ অ্যাডপ্টেড হয়েছে। কিন্তু প্রিয়াম্বলের ক্ষেত্রে কিন্তু এইভাবে কনস্টিটিউশনাল ডিবেট তেমন একটা পাওয়া যায় না। ওকে, এই আগে এই বিষয়টা ধারণা করা হতো যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট না অথবা কোনো একটা আইনের পার্ট না। কিন্তু সর্বপ্রথম যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের একটা অপারেটিভ পার্ট, এই বিষয়টা সর্বপ্রথম উঠে আসে কেশাবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায়। এই মামলায় বলা হয়েছে, সর্বপ্রথম বলা হয়েছে প্রিয়াম্বল অপারেটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল মূল কনস্টিটিউশনের অংশ। কেন অংশ? কারণ হচ্ছে সেখানে দেখানো হয়েছে যে কনস্টিটিউশনের মূল অংশ, কারণ হচ্ছে কনস্টিটিউশনের পারপাস এখানে উল্লেখ করা হয়ে থাকে, কনস্টিটিউশন কেন তৈরি করা হয়েছে সেটা উল্লেখ করা থাকে, এবং কনস্টিটিউশনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে কোন প্রেক্ষাপটে কনস্টিটিউশনটা দাঁড়িয়ে আছে সেটা উল্লেখ করা থাকে। তার মানে এটা হচ্ছে ভিত্তি, একটা কনস্টিটিউশনের ভিত্তি হিসেবে দেখানো হয়েছে কেশাবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলা। তারপর বাংলাদেশে আর 1989 সালে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় সর্বপ্রথম বলা হয়েছে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল রয়েছে সেই প্রিয়াম্বলটা অন্যান্য আইনের প্রিয়াম্বলের মতো না। এবং বিশেষ করে বাংলাদেশের যে কনস্টিটিউশন, যে বাংলাদেশের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলটা অন্যান্য আইন এবং অন্যান্য যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনের মতো না। এই প্রিয়াম্বলের একটা বিশেষ মূল্য রয়েছে। বলা হয়েছে দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশ ইজ অ্যান অপারেটিভ পার্ট এন্ড ক্যান নট বি অ্যামেন্ডেড উইদাউট রেফারেন্ডাম। বাংলাদেশের যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল রয়েছে সেই প্রিয়াম্বলটা অ্যামেন্ড করা যাবে না, এটা অপারেটিভ পার্ট, সংবিধানের মূল অংশের অন্তর্ভুক্ত, এবং এটাকে অ্যামেন্ড করা যাবে না উইদাউট রেফারেন্ডাম, গণভোট ব্যতীত। যে গণভোটের বিধানটা তখন ছিল, এখন গণভোট দিয়েও প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে না। আবার আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় জাস্টিস বদরুল হায়দার চৌধুরী তিনি বলেছিলেন প্রিয়াম্বল ইজ আ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বলকে তিনি বেসিক স্ট্রাকচার হিসেবে দেখিয়েছেন। পরবর্তীতে 2015 সালে একাদশ সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বলকে কিন্তু বেসিক স্ট্রাকচার হিসেবে আর্টিকেল 7B তে ইনক্লুডেড করা হয়েছে, যেটা আর অ্যামেন্ড করার কোনো সুযোগ নেই। তার মানে পূর্বে এই আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় প্রিয়াম্বলকে বেসিক স্ট্রাকচার হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কনস্টিটিউশন itself declared preamble as a basic structure. Okay. তারপরে প্রিয়াম্বলের যে গুরুত্ব রয়েছে, প্রিয়াম্বল যখন আপনি কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনে যাবেন, আপনারা যখন ইন্টারপ্রিটেশন করেছেন, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রিয়াম্বল ইজ an aid to the interpretation of a constitution of a law of a statute. মনে আছে কি? জি স্যার। আচ্ছা, aid to the interpretation, আপনি যখন ইন্টারপ্রিটেশন করবেন তখন যদি একাধিক অর্থ হতে পারে কোন একটা শব্দের, কনস্টিটিউশনের অথবা অন্যান্য আইনের একাধিক যদি অর্থ হতে পারে, তখন আপনি কি করবেন যে প্রিয়াম্বলে কি রয়েছে, প্রিয়াম্বলের সাথে যেটা কনসিস্টেন্ট হবে সেটাই কিন্তু আপনাকে নিতে হবে, সেই অর্থটি আপনাকে নিতে হবে। আবার আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় প্রিয়াম্বলকে বলা হয়েছে পৌল স্টার। বলা হয়েছে কোন একটা আইন অথবা সংবিধানের যদি পৌল স্টার হয় সেটা হবে প্রিয়াম্বল। কারণ হচ্ছে প্রিয়াম্বল দ্বারাই বোঝা যাবে যে সংবিধানের অথবা অন্যান্য আইনের যে প্রভিশনগুলো রয়েছে, যে বিধানগুলো রয়েছে, সেই বিধানগুলোর দিক নির্দেশনা দিবে। পোল স্টার যেমন দিক নির্দেশনা দেয়, পোল স্টার দিয়ে যেমন ধ্রুবতারার মাধ্যমে যেমন মানুষ
কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম সেই দিক নির্দেশনা করতে পারে। তেমনি ভাবে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল রয়েছে সেই প্রিয়াম্বলটা, কনস্টিটিউশনের যে প্রভিশন রয়েছে প্রভিশনগুলো কোন অর্থ দিবে, প্রভিশনগুলোর অন্যান্য আইনের সাথে কিভাবে কনসিস্টেন্ট হবে সেটা কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে প্রিয়াম্বল ইজ অ্যান অপারেটিভ পার্ট এন্ড ইট ইজ বেসিক স্ট্রাকচার, এবং এটা হচ্ছে পোল স্টার ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। ওকে, বুঝা গেছে বিষয়টা? জি স্যার। তার মানে স্যার আমরা প্রথমে যেটা বললাম যে এটা আপনার অপারেটিং পার্ট না, এখন হ্যাঁ, হ্যাঁ, লাস্টে আমরা এটাই সিদ্ধান্ত আসতে পারতেছি যে এটাকে বেসিক স্ট্রাকচারের মধ্যে যেহেতু নিয়ে আসা হয়েছে, তাহলে তো এটা অপারেটিং পার্টের মধ্যে চলে আসবে। অপারেটিভ পার্টের মধ্যে চলে আসছে, জি। আচ্ছা, এবার আমরা একটু বাংলাদেশের কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা একটু পড়ি। We, the people of Bangladesh, having proclaimed our independence on the 26th day of March 1971, and through a strict struggle for national liberation, established the independent, sovereign People's Republic of Bangladesh. এখানে দেখেন প্রথমে বলেছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। এই যে উই দ্য পিপল অফ, আমরা বাংলাদেশের জনগণ, এই যে আমরা বাংলাদেশের জনগণ শব্দগুচ্ছ দ্বারা কি বোঝানো হয়েছে? পিপল সভরেইনটি, বাংলাদেশের সার্বভৌমত্ব কার হাতে ন্যস্ত থাকবে? জনগণের হাতে। উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, হ্যাভিং প্রক্লেইমড আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন দ্য 26th ডে অফ মার্চ। এই যে আমরা বাংলাদেশের জনগণ, এই জনগণ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এই ভূখণ্ডের সিটিজেন অথবা যারা রয়েছে আর কি। আচ্ছা, এখন যে বাংলাদেশের জনগণ আছে তারা কি সংবিধানের ঘোষণা দিয়েছে? তারা কি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে? তারা দেননি, বাট এই রাষ্ট্র তারা যখন গঠিত হচ্ছিল হুম, যারা ছিলেন তখনকার যে জনগোষ্ঠী ছিলেন তারা সেটা ডিক্লারেশন দিয়েছে, এবং এখানে যেহেতু জনগণ শব্দটি ব্যবহার করা হয়েছে জি, সেহেতু কালানুক্রমিক ভাবে যখনই যে জনগণ এখানে থাকবেন, উপস্থিত থাকবেন, তারাই এই ঘোষণার এখন মানে কি বলে ভোগ দখলকারী বা যেটা বলে আচ্ছা, তারা না থাকবেন। সেটা ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে কনস্টিটিউশনটা সেটা মেনে চলবে, কিন্তু এখানে বলা হয়েছে উই দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভিং প্রক্লেইমড আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন দ্য 26th ডে অফ মার্চ, 26শে মার্চ 1971 সালে স্বাধীনতা ঘোষণা করিয়া, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করিয়া। এই যে 1971 সালে 26শে মার্চ, তখন কিন্তু আমরা ছিলাম না, তাই না? জি স্যার। তখন কারা ছিলেন? তখন যারা ছিলেন তারা কি সবাই এই স্বাধীনতার পক্ষে ছিলেন? তখন সবাই কি ঘোষণা দিয়েছেন? ঘোষণা দিয়েছেন কয়জন? বলেন তো। বুঝতে পারছেন কি বিষয়টা, নাকি বুঝতে পারছেন না? স্যার ঘোষণার পত্রের ব্যাপারটা তো আসলে ওইভাবে জানা নাই স্যার, এই জন্য কিছু বলতে পারতেছি না। আচ্ছা, 26শে মার্চ, এখানে কিন্তু 10 এপ্রিলের বিষয়টা, প্রোক্লামেশনের কথা বলা হয়নি, বলা হয়েছে ডিক্লারেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে ঘোষণা তো একজন দিয়েছেন, তাই না? তা ঘোষণা একজন দিয়েছেন, তা আমরা উই দ্য পিপল অফ বাংলাদেশ কেন বললাম, তাই না? উই দ্য পিপল অফ বাংলাদেশ বলার কারণটা কি? 1970-এর নির্বাচনের কথা মনে আছে? শুনেছি জি স্যার। স্যার। আচ্ছা, 70-এ কারা নির্বাচিত করেছিল জনপ্রতিনিধিদেরকে? পূর্ব আমরা বাংলার লোক। ভোটাররা। জনগণ নির্বাচিত। জনগণ জনগণ। আওয়ামী লীগ সরকারকে তখন যুক্তফ্রন্ট সরকারকে, এর আগে যুক্তফ্রন্ট, এরপরে আওয়ামী লীগ সরকার বিজয়ী করে আর কি। হ্যাঁ, 70 হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে। ওকে, আচ্ছা, ভোট দিয়েছিল জনগণ, তাই তো? ভোট দিয়েছিল জনগণ, তার মানে হচ্ছে যারা জনপ্রতিনিধি ছিল তারা, জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। এখন জনপ্রতিনিধি যেটাই বলবে সেটা জনগণেরই কথা, তাই না? জি জনগণেরই কথা। সেই ক্ষেত্রে 26শে মার্চ যে ডিক্লারেশন হলো, সেই ডিক্লারেশনটা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান দিয়েছেন, কিন্তু সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, কিন্তু সেটা জনগণের পক্ষ থেকে দিয়েছেন, কারণ জনগণ তাকে নির্বাচিত করেছিলেন, তাই তো? জি স্যার। ওকে, সেটাই বলা হয়েছে উই দ্য পিপল অফ বাংলাদেশ, এটা হচ্ছে স্বাধীনতার সময়ের যে জনগণ, সেই জনগণকে বোঝানো হয়েছে। অ্যান্ড থ্রু হিস্ট্রিক স্ট্রাগল ফর লিবারেশন, ন্যাশনাল লিবারেশন, কিসের জন্য? অ্যান্ড থ্রু এ হিস্ট্রিক স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে ফর ন্যাশনাল লিবারেশন, ইস্টাবলিশ দ্য ইন্ডিপেন্ডেন্ট,
সভরেন পিপলস রিপাবলিক, আবার কিন্তু এখানে জনগণের সভরেনিটির কথা বলা হয়েছে, সভরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, তারপরে পেন্ডিং দ্যাট দ্য হাই আইডিয়ালস অফ ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম which inspired our heroic people to dedicate themselves to and our brave martyrs to sacrifice their lives in the national liberation struggle shall be fundamental principles of the Constitution. বলা হচ্ছে যেই আদর্শের উপর ভিত্তি করে একটি মুক্তি সংগ্রাম হলো, সেই আদর্শগুলোই হবে, সেই আদর্শ মুক্তি সংগ্রাম হলো ভিত্তি করেই জনগণ তাদের নিজের জীবনকে আত্মত্যাগ করেছে, আত্মোৎসর্গ করেছে, তাদের জীবনের স্যাক্রিফাইস করেছে। সেই কারণে সেই আদর্শগুলো হবে বাংলাদেশের ফান্ডামেন্টাল, বাংলাদেশের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। সেই আদর্শগুলো কি কি বলা হয়েছে? ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম। এই চারটা বিষয়কে বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলা হয়েছে। এগুলো মনে রাখবেন, চারটা বিষয় প্রিয়াম্বলে কিন্তু বলা হয়েছে যে কেন এগুলো মূলনীতি। বাংলাদেশে যে সংবিধানের চারটা মূলনীতি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম, চারটা মূলনীতিকে কেন বাংলাদেশ সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্রের মূলনীতি হিসেবে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, প্রিয়াম্বলে কিন্তু উত্তর দিচ্ছে। প্রিয়াম্বল উত্তর দিচ্ছে এইটা যে এই চারটা আদর্শের উপর ভিত্তি করেই বাংলাদেশে যে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল চারটা আদর্শের উপর ভিত্তি করেই, এবং মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণ তাদের জীবন উৎসর্গ করেছে এবং তাদের জীবন এবং ব্রেভ যে সাহসী যে মার্টার রয়েছেন তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন এই চারটা আদর্শের উপর ভিত্তি করে। ফার্দার প্লিডিং দ্যাট ইট শ্যাল বি এ ফান্ডামেন্টাল এইম অফ দ্য স্টেট, রাষ্ট্রের মূল লক্ষ্য কি হবে? টু রিয়েলাইজ থ্রু দ্য ডেমোক্রেটিক প্রসেস এ সোশ্যালিস্ট সোসাইটি, একটা সমাজতান্ত্রিক সমাজ গঠন করবে, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, কোনো শোষণ থাকবে না, শোষণ মুক্তি থাকবে, free from exploitation, a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic and social will be secured for all citizens. কত সুন্দর কথা বলেছে। বলা হয়েছে যে বাংলাদেশ চারটা মূলনীতির উপর গড়ে উঠবে এবং বাংলাদেশের মূল উদ্দেশ্য হবে, রাষ্ট্রের মূল ফান্ডামেন্টাল এইম, মৌলিক যে এইম লক্ষ্য হবে, to realize through the democratic process, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতান্ত্রিক সমাজ গঠন করবে যেখানে কোনো শোষণ থাকবে না, শোষণ থেকে মুক্ত থাকবে, রুল অফ ল থাকবে, আইনের শাসন থাকবে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস থাকবে, মানুষের মৌলিক অধিকারগুলো থাকবে, ফ্রিডম সবার স্বাধীনতা থাকবে, ইকুয়ালিটি সমতার নীতি থাকবে, জাস্টিস ন্যায় বিচার থাকবে, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যত ধরনের পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যত ধরনের অধিকার রয়েছে সকল অধিকার থাকবে, উইল বি সিকিউর ফর অল, সকল নাগরিকের জন্য এগুলো নিশ্চিত করা হবে। নিশ্চিত করাটা রাষ্ট্রের মূল লক্ষ্য হবে। তার মানে হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এখানে বলে দিল যে বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি হবে এবং তাদের মূল নীতিগুলো কি কি হবে সবগুলো কিন্তু সুস্পষ্টভাবে প্রিয়াম্বলে বলা হলো। তারপরে বলা হলো affirming that it our sacred duty to safeguard, protect and defend this constitution and to maintain its supremacy as the embodiment of the will of the people of Bangladesh, so that we may prosper in freedom and may make our full contribution towards international peace and cooperation in keeping with the progressive aspiration of mankind. আবারও এখানে বলা হয়েছে যে আমাদের পবিত্র দায়িত্ব হবে এই কনস্টিটিউশনকে রক্ষা করা, কনস্টিটিউশনের হচ্ছে তত্ত্বাবধান করা এবং কনস্টিটিউশনের বিধিবিধানগুলো মেনে চলা, এবং মেইন কনস্টিটিউশনের যে সুপ্রিমেসি রয়েছে, কনস্টিটিউশন হবে সুপ্রিম, সকল ল এর উপর, সকল ল এর সাথে কনসিস্টেন্ট হবে, সব কনস্টিটিউশন সুপ্রিম হবে, কনস্টিটিউশন সুপ্রিমেসিটা আমাদের ধরে রাখতে হবে। কারণ হচ্ছে ইট ইজ দ্য এমবডিমেন্ট অফ দ্য উইল অফ দ্য পিপল, কারণ এটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ, সকল জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যেহেতু কনস্টিটিউশনটা, কনস্টিটিউশন সুপ্রিমেসিটা আমাদের মেইনটেইন করতে হবে, so that we may prosper in freedom and may make our full contribution towards international peace, আন্তর্জাতিক যে শান্তি এবং সহযোগিতা সেটা মেইনটেইন করার জন্য আমাদের কনস্টিটিউশনটা মেনে চলতে হবে। আবার বলা হয়েছে in our constituent assembly this 18th day of Kartik
1379 BC, BS, corresponding to the 4th day of November 1972 AD to hereby adopt, enact and give to ourselves this constitution. কত তারিখে এই কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে। Okay. আচ্ছা, তো বাংলাদেশের কনস্টিটিউশনের যে পারপাস, যে অবজেক্টিভস এবং ফান্ডামেন্টাল এইম সেটা তো বোঝা গেল নাকি? জি স্যার। ওকে, এবার আমরা দেখি প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রিয়াম্বলে কি আছে? ইন্ডিয়ার প্রিয়াম্বলে বলা হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens. এখানে কিন্তু বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানে কিন্তু পিপল সভরেনিটির কথাই বলা হলো। তারপর বলা হলো সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এখানে কিন্তু রাষ্ট্রের মূলনীতিগুলো বলা হলো। সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার এবং ডেমোক্রেটিক রিপাবলিক হবে ইন্ডিয়া। তারপর সেখানে বলা হলো কি নিশ্চিত করা হবে জনগণের জন্য? জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেইথ অ্যান্ড ওয়ারশিপ, মানে যত ধরনের লিবার্টি রয়েছে, লিবার্টি অফ থট চিন্তার স্বাধীনতা, এক্সপ্রেশন, বিলিভ, ফেইথ অ্যান্ড ওয়ারশিপ, সকল ধরনের স্বাধীনতার কথা কিন্তু বলা হলো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ইকুয়ালিটি ন্যায় বিচারের কথা বলা হলো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস পদমর্যাদার সমতা অ্যান্ড অফ অপরচুনিটি, এবং সকলের সুযোগের সমতা, সকলের সুযোগ এবং পদমর্যাদা একই রকম হবে, সকল নাগরিক সমান, কেউ আইনের ঊর্ধ্বে হবে না। হ্যাঁ, সকলের পদমর্যাদা, সবাই নাগরিক হিসেবে বিবেচিত হবে, কারো পদমর্যাদা রাষ্ট্র সুনির্দিষ্টভাবে কিন্তু আলাদা করে পদমর্যাদা দিতে পারবে। and to promote among them all fraternity, assuming the dignity of the individual and the unity and integrity of the nation, এবং রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে এবং সেটা এবং একতাবদ্ধ থাকবে এবং ইন্টিগ্রিটি থাকবে। তারপর বলা হয়েছে ইন আওয়ার কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th ডে অফ নভেম্বর, সেখানে কিন্তু কবে অ্যাডপ্ট করা হয়েছে সেটা বলা হয়েছে 1949 সালে 26th ডে অফ নভেম্বর, 26 নভেম্বর। ডু হিয়ার বাই অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট এন্ড গিভ দ্য আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন, নিজেরাই নিজের কনস্টিটিউশনটা আমরা তৈরি করলাম। ওকে, এবার আমরা দেখি প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান। উপরে আমরা যে দুইটা কনস্টিটিউশন দেখলাম বাংলাদেশ এবং ইন্ডিয়া, সেই দুইটা কনস্টিটিউশন হচ্ছে সেকুলার কনস্টিটিউশনের প্রিয়াম্বল, সেকুলার। আর পাকিস্তানের যে কনস্টিটিউশন রয়েছে সেটা হচ্ছে ইসলামিক কনস্টিটিউশন, সেকুলার না। এখানে বলা হয়েছে দেখেন, whereas sovereignty over the entire universe belongs to Almighty Allah alone, and the authority to be exercised by the people of Pakistan within the limits prescribed by him is sacred trust. এখানে কিন্তু sovereignty কাকে দেয়া হলো? খেয়াল করেন তো, আল্লাহকে দেয়া হলো, যে সকল মানে পাকিস্তানের sovereignty থাকবে আল্লাহর, এবং আল্লাহর যিনি যতটুকু ক্ষমতা দিবেন সেই ক্ষমতা অনুযায়ী পাকিস্তানের জনগণ, আল্লাহর পরে পাকিস্তানের জনগণকে সভরেন্টি দেওয়া হয়েছে, যা আল্লাহর যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের আলোকে পাকিস্তানের জনগণ যতটুকু আল্লাহ লিমিটেশন দিয়েছেন সেই লিমিটেশনের ভিত্তিতে, যতটুকু লিমিটেশন দেওয়া হয়েছে সে সীমাবদ্ধতার মধ্যেই পাকিস্তানের জনগণ সভরেন্টি মানে রাষ্ট্র পরিচালনা করবে। And where it is the will of the people of Pakistan to establish an order, এখানে কিন্তু উইল অফ দ্য পিপল কে গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের উইল অফ দ্য পিপল মানে পিপল সভরেনিটি, পিপল সভরেনিটি মানে হচ্ছে ডেমোক্রেসিটা নিশ্চিত করা হবে, পিপল সভরেনিটি। তো পিপল সভরেনিটির কথা বললেও সেখানে কিন্তু সভরেনিটিটা প্রথমেই আল্লাহকে দেওয়া হয়েছে। আল্লাহর যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলোর যতটুকু লিমিটেশন আছে লিমিটেশনের ভিত্তিতে জনগণকে সভরেনিটির বিষয়টা নিয়ে আসা হয়েছে। তারপর বলা হচ্ছে wherein the state shall exercise power and authority through the chosen representative of the people, এখানে বলা হয়েছে জনগণ যাকে চুজ করবে, যেই প্রতিনিধি বাছাই করবে, সেই প্রতিনিধি ক্ষমতা এক্সারসাইজ করবে, পাওয়ার এক্সারসাইজ করবে, রাষ্ট্র পরিচালনা করবে। wherein the principles of democracy, freedom, equality, tolerance and social justice as enunciated by Islam shall be fully observed. ইসলামে যেই গণতন্ত্রের কথা বলা হয়েছে, ফ্রিডমের কথা বলা হয়েছে, ইকুয়ালিটির কথা বলা হয়েছে, টলারেন্স সহিষ্ণুতা, যে অন্যের মতাদর্শের প্রতি সহিষ্ণুতা থাকতে হবে, অন্যের মতাদর্শের প্রতি সহিংস হওয়া যাবে না, তার বিরুদ্ধে যাওয়া যাবে না, অন্য কোনো ব্যক্তি ভিন্ন মত পোষণ করলে তাকে দমন পীড়ন করা যাবে না, এই যে টলারেন্সের বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। ইসলাম যে ডেমোক্রেসির কথা বলেছে, ফ্রিডমের কথা বলেছে, ইকুয়ালিটির কথা বলেছে, টলারেন্সের কথা বলেছে,
সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, সেই বিষয়গুলি পাকিস্তান সরকার মেনে চলবে। তারপর বলেছেন, wherein the Muslim shall be enabled to order their lives in the individual and collective spheres in accordance with the teaching and requirements of Islam as set out in the Holy Quran and Sunnah. কোরআন এবং সুন্নায় মুসলমানদের যে বিধিবিধানগুলো রয়েছে, সেই বিধিবিধানগুলো তারা মেনে চলবে, কালেকটিভলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে তারা ইসলামে, কোরআন এবং সুন্নায় যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা মেনে চলবে। তারপরে বলা হয়েছে, wherein adequate provisions shall be made for the minorities freely to profess and practice their religions and develop their cultures. এখানে যারা মাইনরিটি রয়েছে, সংখ্যালঘু রয়েছে, সংখ্যালঘুদের ধর্মের বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে সংখ্যালঘুরা তাদের ধর্ম স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবে, স্বাধীনভাবে তাদের ধর্মগুলো, তাদের যে কৃষ্টি কালচার রয়েছে স্বাধীনভাবে তারা মেনে চলতে পারবে, কোনো সমস্যা হবে না। সংখ্যালঘুদের ধর্মের বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে। পাকিস্তানের এই যে আমরা যতগুলো প্রিয়াম্বল পড়লাম, সবচেয়ে বড় প্রিয়াম্বল হচ্ছে পাকিস্তানের প্রিয়াম্বল। Wherein the territory is now included in or in accession with Pakistan and such other territories as may thereafter be included in or accede to Pakistan shall form a federation wherein the units will be autonomous with such boundaries and limitations on their powers and authority as may be prescribed. বলা হয়েছে যে পাকিস্তানের যে টেরিটরি রয়েছে, যে টেরিটরিকে ফেডারেল আকারে ভাগ করা যেতে পারে এবং এটা অটোনমাস অথরিটি দেয়া যেতে পারে। তারপর বলা হচ্ছে, দেয়ার ইন শ্যাল বি গ্রান্টেড ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং ইকুয়ালিটি অফ স্ট্যাটাস। এখানেও কিন্তু ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, পদমর্যাদার সমান পদমর্যাদার অধিকারী হবে পদ থেকে, ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে অপরচুনিটির কথা, ইকুয়াল অপরচুনিটি, equality before law, social, economic and political justice, and freedom of thought expression, belief, faith, worship, and association subject to law and public morality. মানে ফান্ডামেন্টাল রাইটস এর যত বিষয় আছে সকল বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। তারপরে নিয়ে আসা হয়েছে, wherein adequate provision shall be made to safeguard the legitimate interest of the minorities and backward and depressed classes. আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো হচ্ছে এই যে অ্যাফার্মেটিভ যে অ্যাকশনের বিষয়টা, অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিষয়টা কিন্তু প্রিয়াম্বলে নিয়ে আসা হয়েছে পাকিস্তানের প্রিয়াম্বলে, যে মাইনরিটি যে গ্রুপ রয়েছে তাদেরকে সেভ করার জন্য, তাদের প্রোগ্রেসের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য বিধান, বিশেষ বিধান করা যেতে পারে। যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিধানটা কিন্তু পাকিস্তান কনস্টিটিউশনে অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিধানটা ইনক্লুড করা হয়েছে। তারপরে নিয়ে আসা হয়, ইন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি শ্যাল বি ফুললি সিকিউরড। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ অর্গান, সেই গুরুত্বপূর্ণ অর্গানের ইন্ডিপেন্ডেন্সের বিষয়ে কিন্তু প্রিয়াম্বলে বলা হয়েছে। পাকিস্তানের প্রিয়াম্বলে প্রত্যেকটা বিষয় সুন্দর করে বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্স, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে, জনগণের যতগুলো মৌলিক অধিকার রয়েছে সবগুলোর কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে, wherein the integrity of the territories of the federation, its independence and all its rights including its sovereign rights on land, sea and air shall be safeguarded. বলা হয়েছে রাষ্ট্রের যে প্রত্যেকটা যে ফেডারেশন থাকবে, রাষ্ট্রের যে ফেডারেশন থাকবে, ফেডারেশনের আলোকে প্রত্যেক জায়গায় সকলের অধিকার, হ্যাঁ, এবং সভরেনিটি তারা সমভাবে অ্যাপ্লাই করতে পারবে, so that the people of Pakistan may prosper and therein their rightful and honorable place among the nations of the world and make their full contribution towards international peace and progress and happiness of humanity. Now therefore, we the people of Pakistan, cognizant of our responsibility before Almighty Allah and man. প্রথমে বলা হয়েছে before Almighty Allah, যে আমাদের পাকিস্তানের জনগণ, আমরা আমাদের দায়বদ্ধতা থাকবে কার কাছে? আল্লাহর কাছে এবং জনগণের কাছে। আল্লাহর কাছে দুই ধরনের অধিকার, ওই যে ইসলামে বলা হয়েছে হকুল্লাহ এবং হকুল ইবাদ, হকুল আব, মানে আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার, দুই ধরনের অধিকার বলা হয়েছে না ইসলামে। এই দুই ধরনের অধিকারের কথা বলা হয়েছে, দুইয়ের কাছে আমাদের দায়বদ্ধ থাকতে হবে, আল্লাহর কাছে এবং জনগণের কাছে। আল্লাহর কাছে দায়বদ্ধ মানে হচ্ছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো তারা মেনে চলবে, আর মানুষ যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো তারা বুঝিয়ে দিবে। এটাই হচ্ছে আল্লাহর কাছে এবং মানুষের কাছে তারা দায়বদ্ধ থাকবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কগনিজেন্স অফ স্যাক্রিফাইস মেড বাই দ্য পিপল ইন দ্য কজ অফ পাকিস্তান।
faithful to the declaration made by the founder of Pakistan, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। মানে পাকিস্তানের ফাউন্ডারের কথাও কিন্তু এখানে বলা হলো। আচ্ছা, তারপরে বলা হলো ডেডিকেটেড টু দা। স্যার এই জি পাকিস্তানের প্রিএম্বলটা নিয়ে যদি আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের কম্পেয়ার করি, জি জি তাহলে তো আমাদের বাংলাদেশের একটা বিশাল একটা চেঞ্জেস হয়েছে। জি যেহেতু এই কনস্টিটিউশনটাই আমরা আগে মেনে নিয়েছিলাম, জি বা এই প্রিয়াম্বলের যে ডিক্লারেশন গুলো আছে এগুলো কিন্তু 1947-এ যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত ছিল তখন এগুলো মেনে স্বাধীন হয়েছিল। জি জি এগুলো মেনেই এবং স্বাধীন। এরপরে আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পুরাটাই প্রায় কপি, শুধুমাত্র জি জি আমাদের লিবারেশন ওয়ারের কিছু পার্ট সেখানে যুক্ত করে যুক্ত জাস্ট এটাকে করা একটা হলো। জাস্টিফাই করা হয়েছিল যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতো হইতে চাই। জি মানে জি জি আমাদের প্রিয়াম্বল পড়লে মনে হবে যে যুদ্ধটা করছি ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী চলার মতো করে একটা সুযোগ সুবিধার জন্য। আমার কাছে এটা মনে হচ্ছিল। আচ্ছা, না, যদি সেকুলার সেকুলার রয়েছে, সেকুলার যতগুলো কনস্টিটিউশন রয়েছে তার মধ্যে বাংলাদেশের কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা কিন্তু অনেক সুন্দর, সেকুলার কনস্টিটিউশনের মধ্যে। ঠিক আছে, বাংলাদেশের প্রিয়াম্বলের কনস্টিটিউশনটা কিন্তু অনেক কনস্টিটিউশন প্রিয়াম্বল অনেক সুন্দর সেকুলার কনস্টিটিউশনের মধ্যে। ওকে। আর পাকিস্তানের যে কনস্টিটিউশনটা, এটা ইনেক্টেড হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল কত সালে মনে আছে? প্রথমে হয়েছিল 1956 সালে, তাই না? পরবর্তীতে 1962 সালে, এটা কি মনে আইয়ুব আছে? খানের আমল হয়েছিল? জি জি জি, প্রথমে 1956 সালে, পরবর্তীতে 62-তে। আচ্ছা, এবার আমরা একটু ইউএসএ প্রিয়াম্বলটা দেখি। ইউএসএ প্রিয়াম্বল খুব ছোট কিন্তু কনসাইজ হলেও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। উইথ দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেট, এখানে কিন্তু উইথ দ্য পিপল, এখানে কিন্তু জনগণের সভরেন্টির কথা বলা হলো। উইথ দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন অর্ডার টু ফর্ম এ মোর পারফেক্ট ইউনিয়ন, এস্টাবলিশ জাস্টিস, ensure domestic tranquility, provide for the common defense, promote the general welfare, and secure the blessing of liberty to ourselves and our posterity, to ordain and establish this constitution for the United States of America. এখানে কিন্তু জাস্টিসের কথা বলা হলো, ডোমেস্টিক ট্রাঙ্কুইলিটি, শৃঙ্খলা, মানে আভ্যন্তরীণ শৃঙ্খলার কথা বলা হলো, প্রোভাইড ফর দ্য কমন ডিফেন্স এবং প্রতিরক্ষার কথা বলা হলো, প্রমোট দ্য জেনারেল ওয়েলফেয়ার এবং জনকল্যাণের কথা বিষয়টা বলা হলো, এন্ড সিকিউর দ্য ব্লেসিং অফ লিবার্টি এবং তাদের যে স্বাধীনতা রয়েছে স্বাধীনতাকে সংরক্ষণের কথা বলা হলো, এবং ইউএসএ কে শক্তিশালী করার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য এই সংবিধান তারা কার্যকর করবে। আচ্ছা, খুব সংক্ষেপ হলো, গুরুত্বপূর্ণ কথা আছে, খুব সংক্ষেপ। ইউএসসি সর্বপ্রথম এই কনস্টিটিউশনে প্রিয়াম্বলের বিষয়টা ইউএসসি সর্বপ্রথম নিয়ে আসছে, তারপর থেকে প্র্যাকটিস হচ্ছে। ওকে, তাহলে এর সাথে আমাদের একটা কমন মিল আছে, উইথ দ্য পিপল এই শব্দটা যুক্ত জি জি, আছে। উইথ দ্য পিপল অফ বাংলা, উইথ দ্য পিপল, এই বিষয়টা সভরেন্টি অফ দ্য পিপল, যেটা এটা সব কনস্টিটিউশনই মোটামুটি একই বলা আছে। আচ্ছা, এইটা আগামী ক্লাসে আপনি একটু কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে যে বাংলাদেশের সংবিধানের যে প্রিয়াম্বলে কোনো কিছু ঘাটতি আছে কিনা, হ্যাঁ, ঘাটতি যদি থেকে থাকে এবং সেখানে কোনো কিছু ইনক্লুড করা যায় কিনা সে বিষয়টা একটু তার ঘাটতিটা কিসের নিরিখে আমি নিশ্চিত করব? ঘাটতিটা কোন দিক থেকে, নিক্তিটা কি হবে? আচ্ছা, নিক্তিটা হবে যে একটা আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বলটা ঠিক আছে কিনা, আপনার কি মনে হয়? স্যার এটা আদর্শ বলুন। রাষ্ট্রটা কোনটা রাষ্ট্র স্যার? আদর্শ আদর্শ রাষ্ট্র রাষ্ট্র বলতে, বলতে কোনটা বোঝায়? আদর্শ রাষ্ট্র বলতে জনগণের অধিকার নিশ্চিত হবে, হ্যাঁ, এরকম আছে নাকি বিষয়। স্যার, এরকম কোন রাষ্ট্র আছে নাকি স্যার কোথাও? আদর্শ বলতে একটা আছে, যেমন দুধ একটা আদর্শ ফুড, তো দুধের জি মধ্যে যে উপাদানগুলো থাকে এটা একটা আদর্শের গুণাবলী দিয়ে আমরা অন্য হুম, খাদ্যকে নিরূপণ করতে পারি। এখন জি বাংলাদেশের যে আপনি যেটা বলছিলেন যে জি আদর্শ কান্ট্রি হিসাবে বাংলাদেশকে করতে হলে এই কনস্টিটিউশনের মধ্যে কেমনে আমরা করব, তো এরকম কোন কনস্টিটিউশনকে আমরা আদর্শ হিসেবে নিতে পারি কিনা? যদি ইউএসএ বলেন তো নিতে পারি, যদি ইউকে বলেন তো নিতে পারি, অথবা বলতে পারেন যে দুটোর সাথে কম্পেয়ার করে নিতে পারি। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড একটা নির্ধারণ করতে হবে, তাই তো? একটা নীতি নির্ধারণ করতে হবে। স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, একটা নীতি নির্ধারণ করতে গেলে আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে যে কোন ধরনের রাষ্ট্র কথা বলি নাই স্যার ক্লাস টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের তো স্যার আমি তো আইডি পাইছি স্যার, আমাদের আইডিটা কি আচ্ছা নেওয়া আচ্ছা, হবে স্যার? জি জি, আমি ক্লাসটা শেষ করে আর বেশিক্ষণ কথা বলবো না, তারপর আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, যাদের নাম জি এন্ট্রি স্যার, করা জি হবে স্যার। নামগুলো এন্ট্রি করে নিব।
ওকে স্যার, কারণ এর আগে স্যার আইডি দিতে পারিনি স্যার। আচ্ছা 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 আমি বলছিলাম যে একটা আদর্শ রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে সাধারণত আপনারা যে স্ট্যান্ডার্ডগুলো দাঁড় করাবেন সেগুলো হচ্ছে একটা রাষ্ট্রের যে স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা জনগণের যে স্বাধীনতা, ফ্রিডম, ইকুয়ালিটি, জাস্টিস, হ্যাঁ, রুল অফ ল, এগুলো নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আছে সাধারণত এখানে আদর্শ রাষ্ট্র হিসেবে যে রাষ্ট্রের রুল অফ ল রয়েছে, ডেমোক্রেসি রয়েছে, হ্যাঁ, জনগণের স্বাধীনতা রয়েছে, ইকুয়ালিটি রয়েছে, জাস্টিস রয়েছে, ইকুইটি রয়েছে, যে বিষয়গুলো সেখানে থাকবে সেটা কিন্তু একটা আদর্শ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় বর্তমান সময়। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কি মোতাহের হোসেন? আচ্ছা, এগুলো বিবেচনা করে আদর্শ রাষ্ট্র বলতে রুল অফ ল থাকবে, ইকুয়ালিটি থাকবে, ইকুইটি থাকবে, হ্যাঁ, জাস্টিস থাকবে, জনগণের অধিকার নিশ্চিত থাকবে, ফ্রিডম অফ নাগরিকের সকল ধরনের ফ্রিডম থাকবে, যেগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু ল, আইন অনুযায়ী সকল ধরনের স্বাধীনতা থাকবে। সেগুলোর দিক বিবেচনা করে কোন সংবিধানের প্রিয়াম্বলটা সবচেয়ে সুন্দর সেই বিষয়ে একটা মতামত নিয়ে আসবেন। প্রত্যেকের মতামত হচ্ছে মূল্যায়ন করা হবে। ওকে, আচ্ছা আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিই। হ্যাঁ, 14 জন ছিলেন মনে হয় আপনারা, এখন 12 জন। আর 2 জন কে কে ছিলেন, কেউ কি বলতে পারবেন? স্যার আচ্ছা, নূর রাব্বি রাতুল আছেন? নূর রাব্বি রাতুল নাই। টিপু সুলতান আছেন? টিপু সুলতান, তারপর কথা বলেন, জহির খান আছেন? আচ্ছা, জহিরুল ইসলাম কি জহির খান? স্যার জহির খান তো না, জহিরুল ইসলাম স্যার। জহিরুল ইসলাম না? আপনার আইডি নাম্বার বলেন তো। আইডি তো স্যার এলএলএম না, এলএলবি আইডি স্যার 17